শুধু শীতল দৃষ্টিতে তাকিয়ে দেখল প্রিসিলাকে। সবার মাঝখানে একটা অফ হোয়াইট বারবি গাউন পরে বসে আছে প্রিসিলা। ডায়মন্ড কাটস্টোন বসানো গাউনটাতে রীতিমতো ঝলমল করছে তার পুতুলের মতো সুন্দর চেহারা। তার পাশেই বসা সুঠামদেহী একজন অপরিচিত যুবক। দেখতে সুদর্শন হলেও বয়সটা একটু বেশিই তার। তবে লোকটা প্রিসিলার এত কাছাকাছি বসে আছে যে ইয়াসের আর বুঝতে বাকি রইল না সে আসলে কে। দুজনার সামনে যে ছোট্ট কফি টেবিলটা রাখা, সেখানে জল করছে দুটো ডায়মন্ড রিং। সম্ভবত ওদের বাগদানের জন্যই আজকের এই আয়োজন। ওদিকে এতক্ষণ হাসি খুশি থাকলেও ইয়াসকে দেখা মাত্রই শুকিয়ে এইটুকু হয়ে গেল প্রিসিলার মুখ। ছেলেটার মুখের দিকে অপরাধী দৃষ্টিতে চেয়ে শুষ্ক একটা ঢোক গিলল সে। ওর চোখের তারায় অগ্নি সুলিঙ্গের মতো জল করছে কিছু একটা। তাই তো বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না প্রিসিলা। চট করে দৃষ্টি ঘুরিয়ে পাশে বসা বাগদত্তার দিকে চেয়ে জোরপূর্বক হাসল সে। প্রিসিলার এই মন ভোলানো মিষ্টি হাসিতে অপরিচিত লোকটা মুগ্ধ হলেও মুগ্ধ হতে পারল না ইয়াস। উল্টো অতর্কিত আগ্রাসী ঝড় বুকের ভেতরটা লণ্ডভণ্ড করে দিল তার। ইয়াসের এতগুলো বছরের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সবটাকে পায়ে পিষে ধূলিসাৎ করে দিয়ে কতটা ফুরফুরে মেজাজে বিয়ে করতে বসেছে মেয়েটা। কথাটা ভাবতে গিয়েই রাগে ঘৃণায় মস্তিষ্কটা দপদপ করে উঠল তার। ইয়াসের একাগ্র স্বার্থপর মন কিছুতেই মেনে নিতে পারল না এই খুশি। প্রিসিলার মৃদু হাসিতে শরীর জ্বালা করে উঠল তার। পৃথিবীর সমস্ত রাগ গিয়ে জড়ো হলো ওই মেয়ের উপর। ক্রোধ, হতাশা, অবিশ্বাসের মিশেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তক্ষুনি একটা অঘটন ঘটিয়ে ফেলল ইয়াস। পরিচয় দিল নিজের বেপরোয়া রক্তের। হনহনিয়ে এগিয়ে গিয়ে ব্যগ্র থাবায় প্রিসিলাকে টেনে দাঁড় করালো সে। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়ল উপস্থিত সবাই। ইয়াস পরোয়া করল না কাউকে, ফিরেও দেখল না কারোর মুখাবয়ব। এগিয়ে গিয়ে কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই মেয়েটার শীর্ণ কোমর আঁকড়ে ধরে টেনে আনল নিজের কাছে। ভয় আর জড়তার মিশেলে তটস্থ হয়ে তৎক্ষণাৎ চোখ খিচে বন্ধ করে ফেলল প্রিসিলা। সঙ্গে সঙ্গে তার কম্পমান ঠোঁটের উপর হামলে পড়ল একজোড়া খড়খড়ে পুরুষালী ঠোঁট। ঘটনাটা এত দ্রুতই ঘটে গেল যে মুখ ফুটে কারুর টু শব্দটি করার ফুরসত রইল না আর। ইয়াসের কাণ্ডে বাকরুদ্ধ হয়ে বসার গদি ছেড়ে একযোগে উঠে দাঁড়ালো সব। চোখের সামনে দাঁড়িয়ে দেখল ভাই বোন নামক পবিত্র সম্পর্কের অপ্রত্যাশিত এক নগ্ন মৃত্যু। মাস্টার মাইন্ড খ্যাত তুষারের সাবলীল নির্লিপ্ত চেহারায় আজ অবিশ্বাসের ঢেউ। পরিস্থিতি হজম করতে তারও সময় লাগলো কিছুটা। আর যখন বুঝতে পারল তখন উপস্থিত অতিথিদের সামনে অপমানে থমথমে হয়ে গেল তার মুখ। কোনো অনুভূতি নেই কোনো আকাঙ্ক্ষা। তবুও প্রিসিলার নরম দুটি ঠোঁটের ভাঁজে অবাধ্য অপ্রতিরোধ্য বিচরণ চালালো ইয়াস। ভালোবাসার আদান প্রদান নয়, বরং লোক দেখানো এক আগ্রাসী দংশনে ছিঁড়ে ফেলতে লাগলো মেয়েটার নাজুক কোমল ওষ্ঠপুট। দুনিয়ার সকল অনুভূতির ঊর্ধ্বে গিয়ে এতক্ষণ জীবন্ত মূর্তির মতোই নিস্তেজ হয়েছিল প্রিসিলা। কিন্তু যখনই ইয়াসের আগ্রাসন জোরালো হলো, ওর দাঁতগুলো হিংস্রের মতো ছিঁড়ে খেতে লাগলো পেলবো কোমল ঠোঁট দুটো। তখনই টনক নড়ে উঠল প্রিসিলার। সংবিত ফিরে পেতেই চিৎকার দিয়ে ইয়াসকে ধাক্কা দিতে উদ্যত হলো মেয়েটা। তবে সেই সুযোগ রাখল না ইয়াস। অস্থির হয়ে নড়ে চড়ে উঠতেই প্রিসিলার হাত দুটো একত্র করে পেছন থেকে চেপে ধরল সে। ঠোঁট দুটো তখনও শত্রুর দখলে, এবার বাধা পড়ল হাত। সহসা অসহনীয় ব্যথায় কোকিয়ে উঠল মেয়েটা। স্বতঃস্ফূর্ত ধরণীর বুকে হঠাৎ বৃষ্টির আসার মতোই চোখ দিয়ে ঝড় করে গড়িয়ে পড়ল তপ্ত নোনা জল। বোধবুদ্ধি যেন লোপ পেয়েছে ইয়াসের। তেমনভাবেই
প্রিসিলার ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়া রক্তটুকুও সবাবার অগোচরে গিলে ফেলল সে। তার প্রতিটি পদক্ষেপ ছিল দানবের ন্যায় পাশবিক। এত কিছুর মাঝেও ওর ঘৃণায় জর্জরিত চোখ দুটো দৃষ্টি এড়ায়নি প্রিসিলার। ইলাসের এই অশোভন পদক্ষেপের কারণ কিছুটা হলেও আঁচ করতে পেরে বুক কেঁপে উঠল তার। সময়ের সাথে সাথে ক্রমশ শিথিল হয়ে এলো সেই তীক্ষ্ণ ফলার মতো দৃষ্টি। অবশেষে বেপরোয়া মস্তিষ্কের লাগাম টেনে ধরল ইয়াস। প্রতিশোধের তাড়নায় দিক বিদিক শূন্য হয়ে সবার সামনে প্রিসিলাকে এক প্রকার লাঞ্ছিত করে ছেড়ে দিল সে। পরিশেষে যা হওয়ার তাই হলো। ঘণ্টাখানিকের মধ্যেই ফাঁকা হয়ে গেল স্নোফ্লেক্স ম্যানার। অপ্রত্যাশিত সেই ঘটনার পরপরই বিদায় নিয়েছে সব অতিথিরা। এখন শুধু পরিবারের সদস্যরাই উপস্থিত রয়েছে বসার ঘরে। বহিরাগতদের মধ্যে শুধুমাত্র একজন রয়েছেন, তিনি হলো ম্যারেজ রেজিস্ট্রি অফিসার। কোনো এক অজ্ঞাত কারণে তাকে যেতে দেয়নি তুষার। গোটা হলরুম জুড়ে থমথমে নিস্তব্ধতা। কাঠগড়ায় দাঁড় করানোর মতোই এই মুহূর্তে কাউচের উপর পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে প্রিসিলা আর ইয়াসকে। ওদের থেকে খানিকটা দূরে বসে ফুপিয়ে কাঁদছে ফ্লোরা। তার এই কান্নার কারণ অবশ্য ইয়াস নয়, বরং তুষারের নেওয়া আশ্চর্য এক সিদ্ধান্তের জের ধরেই কেঁদে ভাসাচ্ছে সে। তুষার যেন নির্লিপ্ত আজ। আরোর কোনো অভিযোগ অনুযোগ কোনো কিছুই প্রভাবিত করছে না তাকে। ফ্লোরা তবুও প্রশ্নবিদ্ধ করল তাকে, তুমি নিশ্চয়ই উন্মাদ হয়ে গেছো তুষার, নয়তো বাচ্চাদের জীবন নিয়ে এমন ছেলে মানুষই করার সিদ্ধান্ত নিতে পারতে না। আমি ছেলে মানুষই বরদাস্ত করি না, সেটা তুমি ভালো করেই জানো। ফ্লোরার প্রশ্নের বিপরীতে রাশভারী এক বাক্য ফেরত দিল তুষার। সঙ্গে সঙ্গে বেঁকে উঠল ফ্লোরা, নাকের পাতা ফুলিয়ে বলল, তাহলে হুট করেই কেন এসব করছো? ভাবার জন্য হলেও একটু সময় নাও, এখানে তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ফ্লোরার দিকে পূর্ণ দৃষ্টিপাত করল তুষার। মানুষটার তীক্ষ্ণ চাউনিতে খানিক ভরকে গেল রমণী। মুখ কাচুমাচু করে তাকাতেই ভেসে এলো যন্ত্র মানবের গম্ভীর হাক্কি কণ্ঠস্বর, তুমি আমাকে চেনো না ওয়াইফ? পরিকল্পনার আগেই আমি পরিণতি ভেবে নিই, এবং এটা নতুন নয়। আমি এই সিদ্ধান্ত নিয়েছি, অ্যান্ড দ্যাটস ফাইনাল। তুষারের কাট কাট বাক্যের বিপরীতে বলালার মতো আর কোনো কথা খুঁজে পেল না ফ্লোরা। সারা তাজীবন স্বামীকে সে অন্ধের মতো বিশ্বাস করে এসেছে। জীবনের সমস্ত উত্থান পতনের সময় এই মানুষটাই ছিল তার একমাত্র রক্ষা কবচ। তাহলে আজ হঠাৎ অবিশ্বাস কি করে করবে? ফ্লোরা একটু শান্ত হতেই রেজিস্ট্রি অফিসারের উদ্দেশ্যে আদেশ ছুড়ল তুষার, বিয়েটা শুরু করুন মিস্টার। এতক্ষণ ধরে কাউচের হেডবোর্ডে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল ইয়াস। যখনই বিয়ের প্রসঙ্গ আসলো তখনই চট করে মাথা তুলল সে। পাপার দিকে অবিশ্বাস্য দৃষ্টিপাত করে বিরক্তির স্বরে বলে উঠল, বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না পাপা? বাড়াবাড়ি তো তুমি করেছো, আস্কারা পেতে পেতে অভব্য হয়ে উঠেছ। তুষারের কণ্ঠে রাগের উষ্মা। তার দাপুটে আওয়াজ শুনে মনে হচ্ছে আজ এক চুল ও ছাড় দেবে না ইয়াসকে। ইয়াসও তো ঘাড়তারা কম নয়। শেখজেউ উঠে বলল, হ্যাঁ আমি অতিরিক্ত বাড়াবাড়ি করেছি, বাট অফকোর্স দেয়ার মাস্ট বি আ রিজন। আই ডোন্ট কেয়ার। অতিথিদের সামনে আমার মাথা হেরে দিয়েছ তুমি। ওনারা অপমানিত হয়ে ফিরে গিয়েছেন। ভুল যেহেতু করেছ, প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। লাইক সিরিয়াসলি পাপা, তুমি এভাবে আমাকে শাস্তি দিতে চাইছো? কিন্তু প্রিসি, ওকে কে কেন সুদেশাটিনিতে ফেলে দিচ্ছ? ওকে কেন শুধু শুধু একটা অনিশ্চিত দেশাটিনিতে ফেলে দিচ্ছ? ইয়াসের কথার পাছে মেয়ের কান্না বিজড়িত মুখের দিকে দৃষ্টিপাত করল তুষার। কেঁদে কুটে ফর্সা চেহারা কেমন রক্তিম হয়ে উঠেছে।
তখন থেকে যাকে নিয়ে বিয়ের কথা চলছে সেই যেন অদৃশ্য এই আয়োজনে। হৃদয়টা ভার হয়ে এলো তুষারের। চেহারায় তবুও থমথমে ভাবটা ধরে রেখে বলল, আই ডু হোয়াট আই ডু। অন্যায় যেহেতু প্রিসিলাও করেছে, তাহলে তারও শাস্তি হোক। অফিসার, বিয়ের কার্যক্রম শুরু করুন। পাশের কাউচে ভাবাবেগ শূন্য হয়ে বসে থাকা সাদা চামড়ার রেজিস্ট্রি অফিসার কথা বলে উঠল এতক্ষণে। চোখে মোটা ফ্রেমের চশমা চড়িয়ে কাগজপত্র সামনে নিয়ে ইয়াশকে উদ্দেশ্য করে বললেন, আমি যা যা বলছি সেগুলো আমার সঙ্গে সঙ্গে রিপিট করুন। অসম্ভব, আমি কিছু বলতে পারবো না। ইয়াশের কথার বিপরীতে তপ্ত শ্বাস ছাড়ল তুষার। অফিসারকে উদ্দেশ্য করে বলল, এর চেয়ে সহজ কোনো পদ্ধতি নেই? থাকলে সেটা করুন। তুষারের অতর্কিত আদেশে ক্ষণিকের জন্য হতবিহ্বল হয়ে পড়ল অফিসার ডেরেক, তবে মুখে কিছু বলল না। উল্টো রেজিস্ট্রি পেপারস আর একটা বল পেন তুলে দিল ইয়াশের হাতে। তুষারের প্রতি শ্রদ্ধা একই সঙ্গে পেশাদারিত্ব অটুট রেখে খুব সাবলীলভাবেই বললেন, এখানে একটা সাইন করুন। ইয়াশ প্রথমে কলমটা হাতে নিয়ে কিছুক্ষণ আঙুলে ঘোরালো। নিস্পৃহ নয়নে পরখ করল পাশে বসা মেয়েটাকে। এখনও ঠোঁট উল্টে বাচ্চাদের মতো কাঁদছে। একে নাকি আবার বিয়ে করতে হবে। ব্যাপারটা ভাবতেই মেজাজ খিচড়ে গেল। ইয়াশের পরক্ষণেই পাপার দিকে দৃষ্টিপাত করে কণ্ঠে রাজ্যের অনীহা নিয়ে বলল, ইউল রিগ্রেট ইট পাপা। তুমি তোমার পাপাকে এখনো চিনতে পারোনি ইয়াশ ইউভান। তুষার জাওয়াত কখনোই নিজের সিদ্ধান্ত নিয়ে রিগ্রেট করে না। ওকে ফাইন। তুষারের ছোড়া বাক্যের বিপরীতে ছোট্ট করে প্রত্যুত্তর করল ইয়াশ। তারপর দায়সারাভাবেই হাত চালালো পেপারগুলোর উপর। যেন বিয়েতে নয়, বরং কোনো অটোগ্রাফে সাইন করছে সে। পুরোটা সময় জুড়ে ইয়াশের অনুভূতি ছিল শূন্যের কোঠায়। কারণ বিয়ে তুষারের ছোড়া বাক্যের বিপরীতে ছোট্ট করে প্রত্যুত্তর করল ইয়াশ। তারপর দায়সারাভাবেই হাত চালালো পেপারগুলোর উপর। যেন বিয়েতে নয়, বরং কোনো অটোগ্রাফে সাইন করছে সে। পুরোটা সময় জুড়ে ইয়াশের অনুভূতি ছিল শূন্যের কোঠায়। কারণ বিয়ে, ভালোবাসা, সংসার এসবে তার বরাবরই অনীহা। তার কাছে জীবনের এই অধ্যায়গুলো নিছকই ফর্মালিটিস। মানলে মানো, না মানলে নেই। বিয়েটা করলেও এই বিয়ের কোনোরূপ দায়বদ্ধতা স্বীকার করে না সে, আর না তো কোনো অনুভূতির পিছুটান। রেজিস্ট্রি পেপারে সাইন করতে গিয়ে নিজের জন্য নয়, বরং প্রিসিলার জন্যেই করুণা হলো ওর। পাপার ভুল সিদ্ধান্তের জন্য মেয়েটার জীবনের বৈবাহিক অধ্যায়টা কত তিক্তই না হতে চলেছে এবার। ইয়াশের স্বাক্ষর প্রদান শেষ হলে কাগজগুলো এগিয়ে দেওয়া হয় প্রিসিলার নিকট। কলমটা হাতে নিতেই মায়ের দিকে চেয়ে ঠোঁট ভেঙে কেঁদে উঠল মেয়েটা। ডুকরে উঠে বলল, তুমি কিছু করো মাম্মা। মেয়ের কান্না দেখে ফ্লোরার ছলছলে দৃষ্টি ফের ঝাপসা হয়ে এলো। তুষারের বাহু আঁকড়ে ধরে অনুনয়ের স্বরেরে বলল, আর একটু ভেবে দেখলে হয় না? আমার উপর ভরসা নেই তোমার? সঙ্গে সঙ্গে পাশ ফিরে উল্টো প্রশ্ন ছুড়ল তুষার। তার প্রশ্নে বরাবরই আশাহত হয়ে ওঠে ফ্লোরার অন্তর। সে নিস্তেজ গলায় জবাব দেয়, আছে তো, খুব ভরসা আছে। তা করছি, চুপচাপ মেনে নাও। খুব শীঘ্রই সব কিছু অন্যরকম হয়ে যাবে। আই উইশ। পরবর্তী পর্বের জন্য লাইক, কমেন্ট করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।